নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলের পক্ষ থেকে আমি রাকা আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজও আমরা আপনাদের জন্য ঠিক এমনই একটি গল্প নিয়ে এসেছি। আজ শোনাবো শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে অন্তিম পর্ব। গত কয়েকদিনে আমরা আপনাদের উপন্যাসটির প্রথম 8টি পর্ব পাঠ করে শুনিয়েছি। যদি এখনো আপনারা না শুনে থাকেন তাহলে অবশ্যই একবার আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে কোয়েলের কাছে অন্তিম পর্ব। হুটার আর কুরচুমের কাছের এক ওরাও বস্তির ছেলেরা নেমন্তন্ন করতে এসেছিল। সোমবারে সারহুল উৎসব। মার্চের শেষে শালবনে ওরা সারহুল উৎসব করে। মারিয়ানা অনেকদিন আগে একটি সারহুল গান শুনিয়েছিল। হালফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম, হাত ছুঁয়ে দেখো কি নরম, ইস প্রজাপতির মতো নরম। বললাম যাব, নিশ্চয়ই যাব। এমনিতে হয়তো নেমন্তন্ন করতো না, আমি ওদের বলে রেখেছিলাম সারহুল উৎসবের সময় আমাকে যেন একবার বলে, দেখতে যাব। এই উৎসব মার্চের শেষেই যে হবে এমন কোনো কথা নেই। শাল গাছে যখন থোকা থোকা ফুল ধরে, হাওয়ায় হাওয়ায় যখন সেই গন্ধ ভেসে আসে, ঋতুরানী বসন্ত যখন বনে জঙ্গলে অসীম মহিমায় অধিষ্ঠিত হন, তখন ওরা এই উৎসব করে। যখন আমি প্রথম রুমান্ডিতে আসি তখন প্রখর গ্রীষ্ম, বসন্ত অপগত। তাই তখন বন জঙ্গলের বাসন্তী ভুবনমোহিনী রূপ দেখতে পাইনি। এরূপ এখন দেখছি, এরূপ বর্ণনা করি সে সাধ্য আমার নেই। প্রকৃতির মতো সুগন্ধি সুবেশা সুন্দরী মেয়ে আর দেখলাম না। এই ক্ষণে ক্ষণে শাড়ি বদলানো, এখন শীতের সবুজ গাদোয়াল ছেড়ে বসন্তের ফিকে হলুদ বেগম বাহার পড়েছেন। শ্যাম্পু করা শুকনো পাতার চুলে চূড়ো বেঁধেছেন। আর আতর কি আতর, সর্বক্ষণ শরীর অবশ করা গন্ধে হাওয়া ম ম করে। দেখতে দেখতে সোমবার এসে গেল। গেলাম হুটারে, দুপুরে খাওয়া দাওয়া সেরে। রোদটা এখনো মিষ্টি মিষ্টি লাগলেও ভর দুপুরে একটু গরমই লাগে। এপ্রিলের প্রথম থেকে বেশ গরম পড়ে যাবে, তবে হাওয়াটা এখনো গরম হয়নি। বনের পাতায় পাতায়, পাহাড়ি নদী নালায়, আমাদের নয়াতালয়ে সর্বত্রই এখনো আর্দ্রতা আছে, থাকবে বেশ কিছুদিন। তারপর মে মাসে বনের বুক শুকিয়ে কুঁকড়ে ভিকারিনের বুকের মতো হয়ে যাবে, জল থাকবে না কোথাও এক কণাও। বড় রাস্তা ছেড়ে বেশ কিছুটা গিয়ে বারোয়ারির দিকের পাহাড়ের নিচে চমৎকার একটি শালবন। বড় বড় রিজু সবুজ সতেজ শাল গাছ, ফুল পড়ছে, উড়ে উড়ে পড়ে আছে নিচে মাটিতে, ঘাসে পাথরে। একটি নীলকণ্ঠ পাখি একলা উড়ে উড়ে বেড়াচ্ছে এ গাছ থেকে ও গাছ। ওরা সকলে গায়ের পাহানকে নিয়ে সাড়ুয়া বুড়ির কাছে চলল। সাড়ুয়া বুড়ি আর কেউ নন, একটি সুন্দরী শাল গাছ, যাকে ওরা সকলে বন দেবতা বলে মেনেছে। ওরা বিশ্বাস করে এই সাড়ুয়া বুড়ির ইচ্ছে অনিচ্ছের উপরেই বৃষ্টি হওয়া না হওয়া নির্ভরশীল, অশেষ তার ক্ষমতা। সকলে মিলে সেই শেষ বাসন্তী বিকেলে নাচতে নাচতে গাইতে গাইতে মাদল বাজাতে বাজাতে এসে সাড়ুয়া বুড়ির নিচে জমায়েত হলো। তারপর গায়ের পাহান 5টি মোরগ নিবেদন করল বুড়িকে। পাহান বিড়বিড় করে কি সব মন্ত্রতন্ত্র বলল, হয়ে গেল পুজো। ওরা সকলে মিলে গোছা গোছা শাল ফুল পারল। তারপর সেই ফুল নিয়ে চলল গায়ে। একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা এসেছে এখানে তাদের মধ্যে একটিও মেয়ে নেই। পরদিন সকালে আবার গেলাম ওদের গায়ে। পাহানের সঙ্গে কয়েকজন ওরাও যুবা গ্রামের প্রতিটি বাড়িতে যাবে, প্রতি বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে। বাড়ির মেয়েরা একগুচ্ছ শাল ফুল পেতে বসবে পাহানের সামনে। পাহান ওদের চুলে ফুল গুজে দেবে এবং প্রায় সঙ্গে সঙ্গে পাহানকে ওরা সকলে মিলে আপাদ মস্তক জল ঢেলে ভিজিয়ে দেবে। এমনি করে পাহান গ্রামের প্রতিটি বাড়িতে যাবে। এত জল মাথায় ঢালাতে পাছে পাহানের সর্দি কি জ্বর হয়, তাই গাঁয়ের লোকের চিন্তার শেষ নেই।
পাহানের মাথায় যত না জল ঢালা হয় তার পেটে তার চেয়ে বেশি মহুয়া পড়ে সেদিন। অতএব টলতে টলতে হাসতে হাসতে ভেজা কাপড়ে পাহান এ বাড়ি থেকে ও বাড়ি যায়। মেয়েগুলি কৃষ্ণসার হরিণীর মতো দৌড়ে বেড়ায়। দোলা লাগে বুকে, কাঁপতে কাঁপতে খিলখিল করে হাসে। কাঁপা কাঁপা হাতে পাহান ওদের খোঁপায় ফুল গোজে। মেয়েরা দুষ্টুমি করে পাহানকে আরো বেশি করে ভিজিয়ে দেয়। এমনি করতে করতে দিন ফুরোয়। রাতের খাওয়া দাওয়া হয় একসঙ্গেই, ছেলে মেয়ে বুড়ো সব যায়। তারপর শাল ফুলের ঘাগরা পরে শাল ফুলের সুন্দর মুকুট মাথায় দিয়ে ছেলে ও মেয়েরা নাচ আরম্ভ করে। সে এক নাচের মতো নাচ। সারা রাত মাদলের শব্দ শোনা যায়, গুড়ুক গুড়ুগুং গুড়ুক গুড়ুগুং গুড়ুক গুড়ুগুং। পেটে যত মহুয়া পড়ে নাচের বেগ তত বেশি বাড়ে। এমনি করে পরদিন সকাল পর্যন্ত এই নাচ আর গান চলে, ছেলে মেয়েদের সম্মিলিত গলার এক টানা দোলানি সুরে। এ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। মারিয়ানার বাড়িতে ভেজ্জা নাচ দেখেছিলাম, আর বহুদিন পর এই সারহুল নাচ দেখলাম। নয়াতালাওয়ের কাছে সেই আমবাগানে নাকি ভাল্লুকের মরশুম শুরু হয়েছে। সেই বুড়ো ট্রাক ড্রাইভার ইতিমধ্যে আমাকে আরও কয়েকবার মনে করিয়ে দিয়ে গেছে তার প্রয়োজনের কথা, লজ্জার সঙ্গে, কুণ্ঠার সঙ্গে, ভয়ের সঙ্গে এসে। রামধানিয়া এসে বলছিল সন্ধ্যের পর আমবাগানে আমের লোভে ভাল্লুকগুলো রোজই আসছে। এখন শুক্লপক্ষ, সন্ধ্যের পর চতুর্দিক জ্যোৎস্নায় ফুটফুট করে। জঙ্গলের নিচে বহুদূর অব্দি নজর চলে। মাঝে মাঝে রাতে এখন পথে বেরোলেই হাতির দলকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। ওরা দল বেঁধে নয়াতালয়ের দিকে যায় জল খেতে। কোনোদিন বা দেখা যায় না, জঙ্গলে শুধু শোনা যায় ডালপালা ভাঙার শব্দ। হাতির দল কোনোদিন কাউকে কিছু বলে না। গুন্ডা পাগলা হাতি থাকলে ভয়ের ব্যাপার। হাতির উপদ্রব বেতলার দিকেই বেশি। আমাদের এদিকে উপদ্রবকারী হাতি বড় একটা আসে না। ভাবলাম চলে যাবার আগে একটা পূর্ণ কর্ম যদি করে যেতে পারি মন্দ কি। ট্রাক ড্রাইভারের তৃতীয় পক্ষের বউ যদি আশীর্বাদ করে আমায়, তা না জানি কোনো না কোনো দিন কোনো উপকারে লেগে যাবে ভবিষ্যতে। সেদিন 8টা নাগাদ বেরিয়েই পড়লাম বন্দুকটা কাঁধে ঝুলিয়ে। আজকাল সন্ধেই হয় প্রায় 7টা নাগাদ। সূর্য আর পৃথিবীর শরীর ছেড়ে উঠতেই চায় না। যাই যাই করতে করতেও বেলা যায় না। সূর্য গেলেও তার শরীরের তাপ সারা পৃথিবীর শিথিল শরীরে ছড়িয়ে থাকে। হাওয়ায় নিঃশ্বাসে মহুয়া আর করঞ্জের বাঁশ ভাসে। রাত চড়া পাখিরা খুশির ফোয়ারা ছোটায় ছোট ছোট ঠোঁটে। জঙ্গলে পাহাড়ে এ সময় হেঁটে বেড়ানোর মতো মনোরম অভিজ্ঞতা আর নেই। বড় রাস্তা ছেড়ে নয়াতালয়ের রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে আমবাগান আরও প্রায় মাইল খানেক। নানা কথা ভাবতে ভাবতে বন্দুকটা কাঁধে ফেলে চলেছি। 8 মাইলটা গেছি বড়জোর। এমন সময় পথের ডান দিকের একটি পাহাড়ি নালার বুকে শুকনো পাতা মারানোর মচমচ আওয়াজ পেলাম। একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। একটু পরেই তার পাশে আবার ওরকম মচমচ আওয়াজ শুনলাম। খুব কৌতূহল হলো কি জানোয়ার অমন করছে তা দেখার। বন্দুকটায় দুটো এলজি পুড়ে নিয়ে পা টিপে টিপে সাবধানে এগোতে লাগলাম। কাছাকাছি যেতেই দেখলাম নালার বুকে আলো ছায়ায় আধো অন্ধকার। অনেকগুলো বড় বড় পাথরে একটা টিলার মতো হয়ে রয়েছে। মাঝে মাঝে গ্রীষ্মের পত্রবিরল গাছেদের মাথা বেয়ে ধপধপে চাঁদের আলো এসে দাবার ছকের মতো ছক পেতেছে কালো পাথরে। নিঃসারে দাঁড়িয়ে খুব মনোযোগের সঙ্গে দেখেও সেখানে কোনো জানোয়ার দেখতে পেলাম না। একটি টিটি পাখি রাস্তার উপরে ঘুরে ঘুরে টিটির টি করে উড়ে বেড়াতে লাগলো। সাধারণত জঙ্গলে কোনো জানোয়ার বা মানুষকে চলাফেরা করতে দেখলেই ওই পাখিগুলো তাদের সামনে বা মাথার উপরে অমন করে উড়ে বেড়ায়। মুখ ঘুরিয়ে আমি রাস্তার দিকে তাকালাম। রাস্তার দিকে পুরো মুখ ঘুরিয়েছি, এমন সময় সেই কালো পাথরের টিলার কাছ থেকে একটি মেয়েলি গলার চাপা হাসি শুনতে পেলাম। বেশ ভয় পেয়ে ও অবাক হয়ে মুখ ফিরিয়েই ওদিকে বন্দুক তুললাম।
এমন সময় যশবন্তের গম্ভীর গলা শুনলাম, মত মারো ইয়ার, মা দিন হ্যায়। আমার গা দিয়ে দরদর করে ঘাম গড়াতে লাগলো। আমি ইদানিং জঙ্গলে পাহাড়ে যেখানেই সন্দেহজনক কিছু দেখি অমনি জগদীশ পাণ্ডের কথা মাথায় খেলে যায়। আর একটু হলে হয়তো গুলিই করে ফেলতাম। এমন রসিকতা কেউ করে? পাথরের টিলার দিকে ভালো করে চেয়ে দেখি যশবন্ত এবং একটি মেয়ে টিলার উপরের মসৃণ পাথরের বুকে ভর দিয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওদের দুজনের গায়েই কাপড় জামার চিহ্ন মাত্র নেই। যশবন্তকে দেখে এই মুহূর্তে আমার মনে হলো যে ওকে আমি চিনি না। ঠিক এই অবস্থায় ওকে আগে কোনো দিন দেখিনি, দেখব বলে ভাবিও নি। অথচ ওর পটভূমিতে, ওর পাগলামির পরিপ্রেক্ষিতে এরকম দৃশ্য যে কোনো দিন দেখব বলে তৈরি থাকা আমার উচিত ছিল। আমি কি করব বা বলবো ভেবে না পেয়ে বললাম, যাচ্ছি, আমি চললাম। যশবন্ত একটি আদিম মানুষের মতো কালো পাথরের স্তূপ বেয়ে চাঁদের রাতের তরল সায়ন্ধকারে নালার মধ্যে তরতরিয়ে নেমে এসে আমার হাত ধরল। বলল, ভাগতে কিউ ইয়ার, आओ बैठो, तुमसे कुछ भी छिपाना नहीं। তারপর উপরের দিকে চেয়ে ডাকলো, উতর কে আ লালতি। লালতি সলজ্জে বলল, नहीं। क्यों, नंगा इसलिए? नहीं। तो क्यों? ऐसे ही। যশবন্ত হো হো করে হাসতে লাগলো। আলো ছায়ার বুটি কাটা বনে একজন প্রাগৈতিহাসিক মানুষের মতো সমাজ সভ্যতার মুখে লাথি মেরে ও হাসতে লাগলো। মনে হলো যশবন্ত আজ নেশায় বেশ বেহুশ হয়ে আছে। যশবন্তের হাসি থামতে না থামতে লালতির পায়ে লেগে একটা বিয়ারের বোতল টুং টাং শব্দ করে পাথর গড়িয়ে এসে নিচে বালিতে ধপ করে পড়ল। লোকে যেমন করে পোষা কুকুরকে ডাকে তেমনি করে যশবন্ত লালতিকে বলল, आह आह लालती, आह मेरे दोस्त, तुमको जरा नजदीक से देखेगा, आह मेरी लालती प्यारी। लालती आबार बोल, हे बाबू, तुम ऐसा करेगा तो हम भागेगी। যশবন্ত আবার পাগলের মতো হাসতে লাগলো। আমি যশবন্তকে কোনো দিন এমন অপ্রকৃতিস্থ অবস্থায় দেখিনি। যশবন্ত আমার হাত ধরে এক ঝটকা টানে আমাকে নিয়ে একটা পাথরে বসলো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে আস্তে আস্তে বলল, বুঝলে লাল সাহেব, নরম পাখির মতো, মহুল ফুলের মতো মেয়েদের শরীর নিয়ে অনেক নাড়লাম চাড়লাম, সিঙ্গাল হরিণের মতো হরিণীর দলের সঙ্গে ছায়ায় রোদ্দুরে অনেক খেললাম, কিন্তু সুমিতা বৌদির মতো কাউকে দেখলাম না। আমার মনের ভালোবাসার গা বদল আমার হলো না। জানো লাল সাহেব, সুমিতা বৌদি আমার কাছ থেকে কিছু চেয়েছিল। সুমিতা বৌদি বলেছিল, যশবন্ত, তোমার দুরন্তপনার এক কণা আমাকে দিয়ে যাও। সেই এক কণা উষ্ণতা আমি চিরদিনের জন্যে, বরাবরের জন্যে আমার করে রাখব। তুমি আর কখনো পালিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। লাল সাহেব, একদিন সুগান সিং এর সুরতিও আমার কাছে কিছু চেয়েছিল, অন্য কিছু। তার জন্য আমি কিছুই করতে পারিনি। সে ব্যথা আজও আমার মনে কাঁটার মতো লাগে। আমি জানি তোমাদের সমাজের বাজ পাখিটা সব সময় মাথার উপরে চি চি করে ঘুরে বেড়ায়, তবু আমি কাউকে যা কোনো দিন দিইনি তাই দিয়ে ফেললাম সুমিতা বৌদিকে। জগদীশ পাণ্ডে কি পৃথিবীর অন্য কোনো সালা পাণ্ডেকে আমার আর ভয় নেই। আমার যদি কিছু হয়ও, আর একটা ছোট্ট যশবন্ত সুমিতা বৌদির বুক জড়িয়ে থেকে যাবে। লাল সাহেব, আমি একদিন শিমুল তুলোর মতো হাওয়ায় হাওয়ায় ভেসে বেরিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার দুরন্তপনার বীজ একটি দারুণ খুশবু ভরা চাপা ফুলে বরাবরের মতো পুঁতে দিয়েছি। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। মনে পড়ল ঘোষদা আমার কাছে সাধের নেমন্তন্ন খেয়ে গেছেন, হাসিও পেল। আবার সুমিতা বৌদির কথা ভেবে কথাটাকে কিছুতেই বিশ্বাস করতেও ইচ্ছা করছিল না। যশবন্ত আমার মুখে ওর হাত চাপা দিয়ে বলল, কাউকে বলো না দোস্ত, এ কথা কাউকে বলার নয়। কেন যে তোমাকে বলে ফেললাম জানি না।
তবে তোমাকে বলিনি এমন কিছুই আমার নেই, তাই বলে ফেললাম। তুমি আর কিছু শুধিও না। আমার খালি ভাবতে কষ্ট হয় যে আমার ছেলে ডাকাই যশবন্তের ছেলের বাপ বলে পরিচিত হবে ওই লোকটা, ওই নিচু মনের ভীতু চাকরি সর্বস্ব ভুঁড়িওয়ালা লোকটা। এটা ভাবলেই আমার কষ্ট হয়। আমার ছেলেকে আমি তো কিছুই দিয়ে যেতে পারলাম না। সে যখন বড় হয়ে আমার মতো জঙ্গলে পাহাড়ে রাইফেল হাতে রোদ্দুরে চাঁদে ঘুরে বেড়াবে, তখন সে হয়তো কোনো উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে রোদ ঝলমলে উপত্যকার দিকে চেয়ে মনে মনে বলবে, I had an inheritance from my father. It was the moon and the sun. I can move throughout the world now. The spending of it is never done. হঠাৎ লালতি উপর থেকে বলে উঠল যে তাকে অন্ধকারে সাপের কামড় খাওয়ানোর জন্য ওইখানে একা শুইয়ে রেখে যশবন্ত কোন আনজান ভাষায় গেহু বাজরার গল্প করছে দোস্তের সঙ্গে। আমি বললাম, আমি চলি যশবন্ত, আমি চলি। যশবন্ত হাসল, তারপর অনিচ্ছার হাসি হেসে বলল, আচ্ছা। আমি অন্ধকারের ঝুপড়ি থেকে বেরোচ্ছি, এমন সময় যশবন্ত পিছন থেকে আমাকে ডেকে বলল, লাল সাহেব, লজ্জাবতী লতা একা একা দেখাই ভালো যেদিন দেখবে। সব জিনিস অন্যের হাত ধরে দেখতে নেই। বলেই আবার জঙ্গল কাঁপিয়ে হাসতে লাগলো। ভয়টা সত্যি হলো। কোম্পানির স্পেশাল কুরিয়ার এসেছিল চিঠি নিয়ে। আমার চাকরি সত্যিই গেল। মানে আমার কন্ট্রাক্ট ওরা আর রিনিউ করলেন না। অবশ্য রিনিউ করবেনই যে এমন কোনো কথা ওরা দেননি, তবু না করার কোনো কারণ ছিল না। যদি না আমি যশবন্তের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে ঘোষদার কুনজরে পড়তাম। চাকরি যাওয়ার জন্য দুঃখ নেই, দুঃখটা অন্য কারণে। 15 দিন পর কলকাতা থেকে আমার উত্তরসূরি আসবেন, তাকে কাজ বুঝিয়ে আমার ছুটি। ভাবতে পারি না সত্যিই ছুটি হবে এখান থেকে, বরাবরের মতো। ঘোষদার কথা মনে পড়ে, জানতে ইচ্ছা হয় কি অন্যায় করেছিলাম ভদ্রলোকের কাছে। এ কদিন কিছুই আর ভালো লাগে না। সারা দিন কাজকর্ম দেখে বিকেলে চান সেরে বাংলোর হাতায় চেয়ার পেতে বসে থাকি। আমার চোখের সামনে একটি আশাবাহী সূর্য করুণ বিষণ্ণ ব্যথাবাহী সুর ছড়িয়ে বাগুং পাহাড়ের আড়ালে ডুবে যায়। শান্ত শরদের স্বর হাওয়ায় শুকনো পাতার মচমচানিতে ভেসে বেড়ায়। বড় বিষণ্ণ লাগে। একটি শুকনো খয়েরি শাল পাতার মতো মনে হয় নিজেকে। নিজের কোনো ভার নেই, কোনো গন্তব্য নেই, কিছু বক্তব্যও নেই। পাগলা হাওয়ায় যেখানে ঠেলে নিয়ে যায় সেখানেই যাই, যেখানে আছড়ে ফেলে সেখানে আছাড় খাই। বড় ভালোবেসে ফেলেছি এই রুমান্ডিকে, এই নৈহার শিরিন বুরুকে, পালামৌয়ের পাহাড় বন গাছপালা ফুল প্রজাপতিকে। ভালোবেসে ফেলেছি জগটুলিয়ার গম ভাঙা কলের পুপপুপানিকে। ভালোবেসে ফেলেছি ওরাও ছেলের উন্মত্ততাকে, পাচন তাড়িত কাঠের ঘণ্টা দোলানো কালো কালো মোষগুলিকে। যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছুর সুবাস পাই, সব কিছুকেই ভালোবেসে ফেলেছি নিরুপায়ভাবে, অপারগভাবে। কি করব জানি না, পেটের ভাতের জন্য ভাবিনি। তরঙ্গের কোনায় একটা পাকানো কাগজ আছে বিশ্ববিদ্যালয়ের সিল মারা। কেবলমাত্র ভাত জোটানোর পক্ষে সেটাই যথেষ্ট। আর ভাত জোটানোর জন্যই বা কেন, হয়তোবা আরও অনেক কিছুর জন্য। হয়তোবা বালিগঞ্জ পাড়ায় একটি ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি, হায়ার পারচেসে কেনা একটি রেফ্রিজারেটর, একটি রেডিওগ্রাম, একটি লোক দেখানো চোখ ঝলসানো বসবার ঘর, এবং তদুপরি স্লিপলেস ব্লাউজ পরা অন্তঃসার শূন্য একটি দেহ সর্বস্ব। সব কিছুই এই কাগজটি ভাঙিয়ে পেতে পারি। কিন্তু আজ যা পেয়েছি, এই রুমান্ডির জীবন, যশবন্তের ভালোবাসা, মারিয়ানার বন্ধুত্ব, জুম্মানের সেবা, রামধুনিয়া টাবর সকলের বাধ্যতা, এইসবের সঙ্গে তুলনা করি এমন কিছু কলকাতায় আছে বলে ভাবতে পারি না।
এখানে এক একটি ভরন্ত সুরেলা সোনালি দিনকে মুঠি ভরে প্রতিদিন আমি কারো মসৃণ স্তনের মতো ধরেছিলাম, পরিপূর্ণভাবে সম্পূর্ণ ও নির্বিবাদ মালিকানায় ভোগ করেছিলাম। কলকাতার সমস্ত জীবনের বিনিময়ে আমি এখানের একটি দিনও দিতে রাজি নই। এখন আমাকে এখান থেকে ছিনিয়ে নেওয়া মানে নবজাত শিশুরই মতো প্রকৃতি মায়ের নাড়ি থেকে সভ্যতার ছুরি দিয়ে আমাকে বিচ্ছিন্ন করে সভ্য ও ভণ্ড কলকাতার আবর্জনার স্তূপে আমাকে নিক্ষেপ করা। ভাবতে পারি না। এই মুহূর্তে আমি আমার অন্তরের অন্তরতমে বিশ্বাস করি এই প্রকৃতি আদি, আমাদের একমাত্র আশা, আমাদের শেষ অবলম্বন, আমাদের আশ্লেষ আশ্রয়। কি ঐকান্তিকতায় যে বিশ্বাস করি তা বোঝাবার মতো ভাষা আমার নেই। এর চেয়ে গভীরভাবে আমার এই অল্প বয়সের জীবনে আর কিছুই বিশ্বাস করিনি। গতকাল ঘোষদা এসেছিলেন। অনেক কুমিরের কান্না কাঁদলেন আমার চাকরির এক্সটেনশন না হওয়ার দুঃখে। হাসি পাচ্ছিল। যশবন্তের সঙ্গে থেকে থেকে মাঝে মাঝে আমি রাগ করতেও শিখেছি। ইচ্ছে হলো বন্দুকটা এনে দিই ভুঁড়ি ফাঁসিয়ে। তারপর আবার হাসি পেল। ভাবলাম, এসব বন্ধু ভাগ্যে পুত্রপ্রাপ্ত লোক এতখানি পুরুষোচিত শাস্তির যোগ্য নয়। এই বসন্ত বনের রাত যেন মাতাল করে। কি যে সুগন্ধ ছড়ায় হাওয়াটা, কি বলবো। কেলাউঞ্জা, মহুয়া, পিলাবিবি, জিরহুল, ফুলদাওয়াই, সাফেদিয়া, আরো কত শত নাম না জানা ফুলের বাস। জ্যোৎস্না রাতের তো কোনো তুলনাই নেই। গাছে গাছে পাতা ঝরে গেছে। জঙ্গলের নিচটা বহু দূর অব্দি দেখা যায়। এখন জন্তু জানোয়ারের ঘাড়ে গিয়ে পড়ার আশঙ্কাও কম। রাতচরা পাখিগুলো সুনীল সুগন্ধি চাঁদমাখা আকাশের পটভূমিতে উড়ে উড়ে চিপচিপ করে ডেকে বেড়ায়। দূর থেকে পরিচিত খাপু পাখি ডাকে, খাপু 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 খাপু। টিটি পাখিরা সুহাগী নদীর উপরে সারা রাত দক্ষিণা হাওয়ায় সাঁতার কাটে। টিটির টি টিটির টি টিটির টি। এ কদিন রোজ সন্ধে হলেই বন্দুকটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। শিকারে নয়, আর শিকারে নয়। যা যা শিকার করেছি তার জন্যই দুঃখ লাগে, অপরাধী লাগে নিজেকে। অবশ্য যশবন্তের মতানুসারে এটা সত্যি যে যে শিকার করে একমাত্র তার পক্ষেই বনের আনাচে কানাচে ঘুরে ঘুরে নিসর্গ সৌন্দর্য উপভোগ করা সম্ভব। এটা একটা প্রয়োজন। প্রকৃতিকেও অন্য যে কোনো সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের মতো আগে জয় করতে হয়, তারপরেই সে উজাড় করে দেয়। সংশয় নিয়ে ভয় নিয়ে প্রকৃতিকে দেখলে তার কিছুই জানা যায় না, দেখা হয় না। রাতে বনে বনে পাগলের মতো ঘুরে বেড়াই। পাশের শুকনো পাতার মচপচানি তুলে কোটরা হরিণ বেগে দৌড়ে যায়। সম্বরের দলের ভারী পায়ের শব্দ শোনা যায় পাথরের উপর। ময়ূর ও মুরগি ফুটফুটে আলোয় ভরা রাতে বন্দুক কাঁধে আগন্তুককে দেখে ডানা ঝটপটিয়ে জ্যোৎস্নালোকিত পত্রশূন্য উঁচু ডালে নড়ে চড়ে বসে। সাপের তাড়া খেয়ে মেঠো ইঁদুর শুকনো পাতায় সরসরানি তুলে দৌড়ে পালায়। কখনো কখনো সুহাগী নদীর পাশের যশবন্তের সেই প্রিয় বড় পাথরে গিয়ে বসে থাকি। জুম্মান মানা করে, বলে বাঘে জল খেতে আসে ওখানে। আমার আজকাল ভয় করে না। যখনই রুমান্ডির দিন হাতের আঙুলে গুনি, তখনই মনে হয় ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। ফুরিয়ে যাবার আগে আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, আমার সমস্ত সত্তার ঐকান্তিকতা দিয়ে এই ভালো লাগায় প্রাণ ভরিয়ে নিই। পাথরটায় বসে বসে অনেক কথাই মনে হয়। যেদিন যশবন্তের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সেদিনের কথা। এই পাথরের পাশে কতবার চড়ুইভাতি হয়েছে। সুমিতা বৌদি কা ও বা দিয়ে হিন্দি বলা শিখিয়েছিলেন আমাকে এখানে। সুমিতা বৌদিকেও কখনো ভুলবার নয়। তিনি যে ঘোষদার স্ত্রী, এই কথাটা ভাবলেই কষ্ট হয়। আমার বান্ধবী মারিয়ানা, মারিয়ানার বন্ধু সুগত, সকলের স্মৃতিই নিয়ে যাব। মনে ভাবি হারাবো না কিছুই। মনের কোণে দুর্মূল্য আতরের মতো এই ভালো লাগা, এই ভালোবাসা, এই সুগন্ধ বয়ে বেড়াবো অনুক্ষণ, আজীবন, যত দিন বাঁচি। অথবা জানি না রুমান্ডির সঙ্গে সব সম্পর্ক রুমান্ডি ছেড়ে যাবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে কিনা। কলকাতায় গেলেই দোতলা বাসের ঘড়ঘড়ানি, ট্রামের টুংটাং, ফেরিওয়ালার চিৎকার
আত্মাম্ভরী শহুরেদের উচ্চ গ্রামের কথোপকথনে এই শান্তি, এই আবেশ, এই স্মৃতি, এই পরিচয়, এই ভালো লাগা কিছুই থাকবে না। সবই হয়তো মুছে যাবে, সব মিটে যাবে হয়তো। একদিন সন্ধ্যের পর ওই পাথরে বসেছিলাম। কতগুলো জানোয়ারের ভারী পায়ের আওয়াজ শোনা গেল। বুনো মোষের দল। কোয়েলের পাশে খাসিপনে ওদের আস্তানা, বাগে চম্পার দিকে। যশবন্ত একদিন নিয়ে গিয়ে দেখাবে বলেছিল। ভয় করতে লাগলো একটু। চুপ করে বসে রইলাম। কি প্রকাণ্ড শরীর! ওরা ওদের পোষা মোষের 1.5 গুণ চেহারা। পুরো কালো নয়, রংটা যেন কেমন। চাঁদের আলো বিরাট বিরাট শিঙে পিছলে পড়ে চকচক করছে। দলপতি আমাকে একবার দেখল মাত্র। তারপরে যেমন বাঁ থেকে ডাইনে যাচ্ছিল, তেমনি পাথরে পাথরে ভারী খুরের খটাখট আওয়াজ করতে করতে দূর বনের সায়ন্ধকারে মিশে গেল। বাগুং পাহাড়ের দিক থেকে একটা হায়না ডেকে উঠল হা 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 করে। ওই পাহাড়ের বনদেবতার থান ঘিরে শঙ্খচূড় আর কুহুমনেরা এখন কি করছে জানি না। আজকাল আমাকে জব্দ করার জন্যই যেন ঘড়ির কাঁটাগুলো অনেক দ্রুত ঘুরছে। শেষ কটি দিন যাতে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই চক্রান্ত করছে। ছিপাদহর স্টেশনে আমার উত্তরসূরিকে নিতে এসেছি। জিপ নিয়ে এসেছি। এক্ষুনি আসবে ট্রেন। মহুয়া মিলন, চৌটর, হেহেগাড়া, রিচুঘুটা, কুমান্ডি হয়ে ছিপাদহর। দেখতে দেখতে লাল ধুলোর ঝড় উড়িয়ে চৌষন এক্সপ্রেস এসে গেল। যিনি এলেন তার নাম বিকাশ সেন। বয়সে আমার চেয়েও 2-3 বছরের ছোট হবেন হয়তো। কপালের উপর চুল শোয়ানো, পাশাপাশি আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, পরনে 5 ইঞ্চি ড্রেন পাইপ, তার উপরে গোলাপি ফয়েলের পাঞ্জাবি, হাতে শিখদের অনুকরণে পরা স্টেইনলেস স্টিলের বালা। খেতাদুরস্থ নব্য যুবককে দেখেই বুঝলাম যে ইনিই হয়তো আমার উত্তরসূরি। ওই স্টেশনে ফার্স্ট ক্লাস থেকে রোজ রোজ প্যাসেঞ্জার নামেন না। এগিয়ে যেতেই ডান হাত তুলে আমাকে বললেন, হাই। অ্যাটেন্ডেন্ট কামরা থেকে উর্দি পরা কোম্পানির ড্রাইভার কাম বেয়ারা নামলো। ওকে উনি সঙ্গে করেই নিয়ে এসেছেন। আলাপ পরিচয় হলো। আমি জানলাম যে ওকে কাজ বুঝিয়েই পরদিন ভোরে আমি চলে যাব। পরদিন বিকেলে ঘোষদা এসে ওকে আরো ভালো করে বিশদভাবে সব বোঝাবেন। জিপে আস্তে আস্তে মিস্টার সেন শুধলেন, রুমান্ডি থেকে নিয়ারেস্ট সিনেমা হল কত দূরে? ভালো ছবি টবি আসে? আর্ট ফিল্ম, নিউ ওয়েভের ছবি টবি? আমি বললাম, সিনেমা হল তো ডালটনগঞ্জে। এখন রামভক্ত হনুমান হচ্ছে, এরপর যাহা সতী ওহা ভগবান আসছে। উনি উত্তর দিলেন না। রুমান্ডি পৌঁছে মিস্টার সেন বললেন, গুড লর্ড, আ হেল অফ আ প্লেস। তারপর চোখ টিপে বললেন, বাট আই বিলিভ ইউ মাস্ট বি হ্যাভিং প্লেন্টি অফ রিয়েল গুড ডেমস হিয়ার। জবাব দেবার ইচ্ছা আমার ছিল না। আমার রুমান্ডির মালিকানা চলে যাচ্ছে এই শোকে আমি মুহ্যমান ছিলাম। জবাব দিলাম না। আমার শেষ দিনটিকে ভেবেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত নিংড়ে নিংড়ে উপভোগ করব। কিন্তু সেদিন বিকেলে জবটুলিয়া থেকে ভেসে আসা পুপপুপানি গানও আর শোনা হলো না। তার কোনো উপায় ছিল না। সূর্যদেব দিগন্তে আমার নৈবেদ্য না নিয়েই ডুবে গেলেন। কিছুতেই রাঙিয়ে রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না দিনটিকে, আমার রুমান্ডির দিন। বিকেল থেকে ব্যাটারি ড্রিভন রেকর্ড প্লেয়ারে স্প্যানিশ গিটারের স্টেরিও রেকর্ড চড়িয়ে ঠোঁটের কোনায় অবিরাম সিগারেট গুঁজে মিস্টার সেন পায়ের উপর পা তুলে বেতের চেয়ারে ইন্টেলেকচুয়াল পোজে বসে আছেন। রেকর্ডের সেই আর্তনাদ ছাপিয়ে কোনো পাখির গান কি হাওয়ার মচপচানি কি কাঁচপোকার গুনগুনানি শুনি এমন সাধ্য কি? ঠিক করেছি লাতেহার থেকে বাসে চাঁদোয়াটরি হয়ে রাঁচি যাব। রাঁচি থেকেই ট্রেন ধরব। কোম্পানির ড্রাইভার আমাকে লাতেহার অবধি পৌঁছে দিয়ে আসবে। ইচ্ছে করলে রাঁচি অবধিও যেতে পারতাম, কিন্তু মর্যাদায় বাঁধল। ভোরবেলা জুম্মান 1 কাপ কফি করে দিল। কফি খেয়েই বেরিয়ে পড়লাম। রুমান্ডির বাংলো থেকে বেরোবার আগে টাবর এবং সুহাগী ও জবটুলিয়া বস্তির আরও অনেক নাম জানা ও অজানা লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল।
বেচারি ওরা, ওদের জন্য কিছুই করতে পারিনি। সকলকে নেমন্তন্ন করে খাওয়াতে পর্যন্ত পারিনি। একবেলা সকলকে পেট ভরে ভাত খাওয়ানোও হয়ে ওঠেনি। আমার অসামর্থ্যের ত্রুটি ব্যবহার দিয়ে মেটাতে চেয়েছিলাম, জানি না কতটুকু পেরেছি। পথের পাশে একটা বুনো মোরগ খুঁটে খুঁটে কি খাচ্ছিল, আমাদের দেখেই কক কক করে উড়ে জঙ্গলের ভেতর চলে গেল। সকালের রোদে গাঢ় সোনালি পাখা ঝিকমিক করে উঠল। লাতেহার পৌঁছালাম, যে পথ দিয়ে ওরাও ছেলেটিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেই পথ দিয়ে। লাতেহারে পণ্ডিতের দোকানে বসে চা আর সেঁই ভাজা খাচ্ছি। বাসের অপেক্ষায় আরো অনেকে বসে আছে। এমন সময় হঠাৎ একটি ঘোড়ার রেশা রব কানে এলো। যশবন্ত ভয়ঙ্করকে পণ্ডিতজির দোকানের পাশের মহুয়া গাছে বেঁধে আমার কাছে এলো। বলল, তোমাকে তুলে দিতে এলাম লাল সাহেব। জানি না কেন ভালো লাগছে না। আমার মন আজকাল আর আগের মতো শক্ত নেই ইয়ার। আজকাল দুঃখ হলে দুঃখ লাগে, ভয় পাবার কারণ থাকলে ভয় পাই। তুমি সত্যি সত্যিই চলে যাচ্ছ ভাবতে ভালো লাগছে না। আমি কোনো কথা বললাম না। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম। তারপর নীরবতা ভেঙে বললাম, চিঠি লিখলে উত্তর দেবে তো? যশবন্ত হাসল, বলল, আমি তো চিঠি লিখতে জানি না লাল সাহেব। আমি শুধু কথা বলতে পারি, তাও জঙ্গলের জানোয়ারদের সঙ্গেই বেশি কথা আমার। আমার উত্তর পাবার আশা করো না, উত্তর পাবে না। তবে তুমি চিঠি লিখো। একটু থেমে বলল, সুহাগীতে যখন মাছ ধরা পড়বে তখন তোমার কথা মনে পড়বে। সুমিতা বৌদির সঙ্গে যখন দেখা হবে, গরমের দিনে আবার যখন মহুয়া আর করঞ্জের গন্ধ ভাসবে হাওয়ায়, যখন জির হুল আর ফুল দাওয়ায় ফুটবে, তোমার কথা মনে হবে। তোমাকে মনে মনে চিঠি লিখব। চিঠিগুলো শুকনো শাল পাতার মতো জঙ্গলে, নদী নালায়, কালো পাথরে হাওয়ায় হাওয়ায় গড়িয়ে বেড়াবে। সে চিঠি তো ডাকে যাবে না। আমি বললাম, যশবন্ত, জগদীশ পাণ্ডের জন্য আমার রুমান্ডি ছেড়ে সত্যি সত্যিই যেতে মন খুঁতখুত করছে। খুব সাবধানে থেকো যশবন্ত, খুব সাবধানে থেকো। যশবন্ত উত্তর না দিয়ে বুশ শার্টের নিচে ডান দিকে বেল্টের সঙ্গে হোলস্টারে বেঁধে রাখা পিস্তলের বাটে একবার হাত ছোঁয়ালো। তারপর বিড়বিড় করে বলল, মরবে একজন ঠিকই, হয় ল্যাংড়া জগদীশ, নয় এই যশবন্ত। তবে কে মরবে তা বাগুং পাহাড়ের দেবতাই জানেন। পকেট থেকে একটা চুট্টা বের করে যশবন্ত একগাল হাসল, যেন আমাকে ভোলাবার জন্যই। তারপর হঠাৎ আবৃত্তি করে হাত নেড়ে নেড়ে বলল, मरने के बाद मेरी घर से क्या निकली सामान, चांद तस्वीर बूता चंद हसीनों का खतूत। বললাম, মানে? মানে আর কি, মরার পর আমার ঘর থেকে আর কি পাওয়া যাবে? কিছু সুন্দরীর ছবি আর কিছু সুন্দরীদের লেখা চিঠি। বলেই হা হা করে হাসতে লাগলো। আমিও হাসলাম ওর কথা শুনে। ডালটনগঞ্জ থেকে বাসটা এসে গেল। আমার হাঁটুর উপর রাখা যশবন্তের চওড়া কবজিতে হাত রাখলাম। যশবন্ত কিছু বলল না। বাসে উঠলাম আমি। অনেকক্ষণ চলার পর টরিতে এসে মোড় নিল বাস। বায়ে জাবরা মোড় হয়ে সিমারিয়া হয়ে যশবন্তের টুটিয়াওয়ালার রাস্তা, হাজারিবাগ জেলাতে। আর ডান দিকে পথ চলে গেছে কুরুতে। আমঝুরিয়ার বাংলোটির পথ দেখা গেল এক ঝিলিক। দুদিকে সারা পথ কেবল জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। নিমলা বস্তির দিকে পথ পেরিয়ে গেছে এ পথ থেকে। যশবন্তের সঙ্গে শিকারে এসেছিলাম একবার। বেশ গরম লাগছে এখন। আরও 1 মাস পর গরম আরও জোরে পড়বে। তখন সন্ধ্যার পর পাহাড়ে পাহাড়ে আলোর মালা জ্বলবে। কালো পাহাড়ের পটভূমিতে প্রকৃতির নিজের হাতেই দীপান্বিতা হবে প্রকৃতি। হাওয়াটা ফিসফিসিয়ে কোনো গানধারী আলাপ বয়ে বেড়াবে। খরগোশ আর কোটরা হরিণগুলো পথের উপর আগুনের ভয়ে দৌড়াদৌড়ি করবে। মনের চোখে সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। দাবানলে পোড়া জঙ্গলের গন্ধ পাচ্ছি নাকে। হঠাৎই যেন কুরুতে পৌঁছেই জঙ্গল শেষ হয়ে গেল। এবার রাঁচির রাস্তা সোজা। দুপাশে চষা জমি, মাঝে মাঝে 2টি 1টি গাছ। সামনেই মান্দার।
পথের পাশে হাট বসেছে, ওরাও ছেলেমেয়েরা ভিড় করেছে। বাসটা দাঁড়ালো। ধানি ঘাসের ঝাঁটা, ওরাওদের হাতে বোনা দোহর, পেতলের গয়না, মাটির বাসনপত্র, আরও কত কি। আকাশে রোদ ঝকঝক করছে। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে একটি ওরাও মেয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে, চুলে ফুল গুঁজেছে। একটি ছেলে মোষের পিঠে চড়ে হাটে এসেছে। কি যেন বলছে ছেলেটি মেয়েটিকে। মেয়েটির দু চোখে মিষ্টি হাসি। ছেলেটি দুষ্টুমি ভরা চোখে চেয়ে আছে। মোষটা একবার মাথা ঝাঁকালো, কান দুটো পটপট করে নড়ে উঠল। গলায় কাঠের ঘণ্টাটা ডুংডুঙিয়ে বাজল। একটা নীল মাছি উঠতে লাগলো শিং দুটোর মধ্যে। ছেলেটি কি বলছে মেয়েটিকে কানে কানে? হাল ফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম। ইস, হাত ছুঁয়ে দেখো, প্রজাপতির মতো নরম। হাল ফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম, প্রজাপতির মতো নরম। ইস, হাত ছুঁয়ে দেখো, প্রজাপতির মতো নরম। ইস, হাত ছুঁয়ে দেখো, প্রজাপতির মতো নরম। শেষ হলো কোয়েলের কাছে অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের এই অন্তিম পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।